নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছি আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ট্রান্সপারেন্সি বজায় রেখে কাজ করতে হবে সরকার এবং প্রশাসনের। খবরের কাগজে বিভিন্ন ঘটনা উঠে আসে যা বেদনাদায়ক। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও প্রোগ্রাম মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিটি মানুষের কাছে যেতে হবে, অর্জন করতে হবে মানুষের বিশ্বাস বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বাধারঘাট মণ্ডলের উদ্যোগে আয়োজিত মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিটা মানুষের ভিতরে আমাদের যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে এবং সেই দিশায় আমাদের সরকারও কাজ করছে, আমাদের পার্টির ওরাও সবাই কাজ করছে। আর সর্বোপরি যে একটা ট্রান্সপারেন্সির যে বিষয়, সেটা আমাদের বজায় রাখতে হবে। যত বেশি সংখ্যক নিউজ পেপারে অনেক সময় অনেক ঘটনা আমাদের কানে আসে, তো এগুলো কিন্তু বেদনাদায়ক। এগুলো কোনো অবস্থায় যাতে না হয় এবং তার সত্যতা যাচাই করার পরে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। মানুষ যেন আমাদের উপর আস্থাটা বাড়ে। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রেখেছেন, তো আমাদের উপর আস্থা রাখতে হবে সবার, কারণ আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা আমরা আছে বলেই আমাদের উপরও অন্যদের যদি আস্থা থাকে তবেই এই যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটা কিন্তু অনেক বেশি আরো দৃঢ় হবে। আমি ভারতের নির্বাচনে বিদেশি হাত রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই একটি মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি। তবে কি ভারতে জনমত গঠনে বিদেশি অর্থের ইন্ধন রয়েছে? প্রশ্ন উঠছে তা নিয়েই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 লাইনের এক মন্তব্যে তোলপাড় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতি। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রকও। ভারতের নির্বাচনে বিদেশি হাত রয়েছে এমন একটি মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে ভোটদানের হার বৃদ্ধি করতে কেন আমরা $21 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 182 কোটি টাকা খরচ করব আমরা? আমার মনে হয় অন্য কাউকে জেতানোর জন্য চেষ্টা করা হয়েছিল। বিষয়টি ভারত সরকারকে জানাবো। বিষয়টি একটি বড়সড় চক্রান্ত হতে পারে বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের পরে তুমুল শোরগোল পড়ে গেছে ভারতীয় রাজনীতিতে। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যের পর বিরোধী কংগ্রেসকে বিদেশি ইন্ধনের জন্য দায়ী করে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে শাসক দল বিজেপি। এখানেই শেষ নয়। ট্রাম্পের এই মন্তব্যের পর সাংবাদিক সম্মেলন করে গভীর উদ্বেগও প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রক। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে রীতিমতো চিন্তার কারণ রয়েছে। শুধু তাই নয়, এটি গভীর উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফলে ভারতের রাজনীতিতে এই নিয়ে শুরু হয়েছে তোলপাড়। দাবি পাল্টা দাবি, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতির অঙ্গন। উল্লেখ্য, ভারতের ভোটারদের বুথমুখী করতে $21 মিলিয়ন অনুদান বরাদ্দ করেছিল আমেরিকার পূর্বতন বাইডেন প্রশাসন। দ্বিতীয়বার ক্ষমতায় এসে সম্প্রতি সেই অনুদান বাতিল করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কেন এই অনুদান বাতিল করেছেন? গত বুধবার তার কারণ ব্যাখ্যা করতে গিয়েই এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অনুদান বন্ধের বিষয়টি এবং তা নিয়ে ট্রাম্পের মন্তব্য আমাদের দৃষ্টিগোচরে এসেছে। এই ধরনের মতামত সত্যিই গভীর উদ্বেগের। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ নিয়ে বড়সড় আশঙ্কায় জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্য। ট্রাম্পের ওই মন্তব্যের পর সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংশ্লিষ্ট আধিকারিকরা এই বিষয়ে তদন্ত করে দেখেছেন বলেও জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তবে এ বিষয়ে এখনই আর কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতির উপর কড়া নজরদারি রয়েছে সরকারের, এ কথাও জানান ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। অপরদিকে আমেরিকার অনুদান বন্ধ নিয়ে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দাবি করা হয়েছে $21 মিলিয়ন অনুদান ভারত নয় বরং বাংলাদেশের ভোটে দেওয়া হয়েছে। খবরে প্রকাশ, 2008 সালের পর থেকে ভারতের নির্বাচন সংক্রান্ত কোনো প্রজেক্টেই বরাদ্দ হয়নি মার্কিন অনুদান। $21 মিলিয়ন অনুদান বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশে ওই প্রকল্পের নাম ছিল আমার ভোট আমার। উল্লেখ্য, ইউনাইটেড স্টেটস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এই নামটি আন্তর্জাতিক মহলে পরিচিত নাম। এই সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশে ত্রাণ বা অনুদান পাঠায় মার্কিন প্রশাসন। খবরে প্রকাশ, মার্কিন প্রশাসন 2022 সালে $21 মিলিয়ন বরাদ্দ করেছিল বাংলাদেশের জন্য। 2024 সালে ওই বরাদ্দের মধ্যে $13 মিলিয়ন পাঠানো হয়েছিল ছাত্রদের সজাগ করার কর্মসূচিতে।
লক্ষণীয় বিষয় এবং ঘটনা হলো এর মাস সাথে পরেই ছাত্র বিক্ষোভের জেরে দেশ ছাড়তে হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ফলে বাংলাদেশে অস্থির পরিস্থিতির পেছনে পূর্বতন জো বাইডেন প্রশাসনের যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন ছিল তা কিন্তু এবার হয়ে উঠেছে স্পষ্ট। তবে $21 মিলিয়ন আসলে এসেছে কোথায়, ভারতে না বাংলাদেশে, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি প্রকাশ্যে আসা অত্যন্ত জরুরি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের ভোট এবং জনগণের মতামতকে প্রভাবিত করতে বিদেশি হস্তক্ষেপ অত্যন্ত উদ্বেগের। কোনোভাবেই এটা বরদাস্ত করা যায় না বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গুরুত্বপূর্ণ রদ বদলে মোট 8 জন আইএএস এবং টিসিএস পর্যায়ের আধিকারিকদের বদলি করা হয়েছে রাজ্য প্রশাসনে। একাধিক জেলায় বদলি করা হয়েছে এই আধিকারিকদের। একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদ বদলে মোট 8 জন আইএএস এবং টিসিএস পর্যায়ের আধিকারিকদের বদলি ও পদোন্নতির জারি করা হয়েছে নির্দেশ। অবিলম্বে এই রদবদল কার্যকরী করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্ডু। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুসারে একাধিক জেলায় হয়েছে এই রদবদল। আদেশ অনুসারে আইএএস উপেন্দ্র জামাতিয়াকে ইঞ্জিনিয়ার সুপার আরডি সার্কেল 2 উদয়পুর গোমতী জেলা থেকে বদলি করা হয়েছে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক ও কালেক্টর হিসেবে। একইভাবে আইএএস সুমিত কে পান্ডে, যিনি খোয়াইতে এডিএম এবং কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন, তাকে অতিরিক্ত জেলা শাসক হিসেবে বদলি করা হয়েছে ধলাই জেলার আমবাসায়। উত্তর ত্রিপুরা জেলার এডিএম এবং কালেক্টর হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে আইএএস মিহিরকান্তি গোপকে। আইএএস রিঙ্কু লাথারকে নিযুক্তি দেওয়া হয়েছে সিপাহীজলা জেলার এডিএম এবং কালেক্টর হিসেবে। টিসিএস অফিসারদের মধ্যে সুভাষ আচার্যকে নিয়োগ করা হয়েছে খোয়াইয়ের এডিএম এবং কালেক্টর হিসেবে। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক টিসিএস সুব্রত মজুমদারকে নিযুক্ত করা হয়েছে টিআরএলএম আগরতলার সিইও হিসেবে। টিসিএস আধিকারিক শ্রীমতী সুমিত্রা দেবনাথকে যুগ্ম পরিচালক আদিবাসী কল্যাণ দপ্তর আগরতলা এবং টিসিএস আধিকারিক বনল অধিকার ডার্লংকে নিয়োগ দেওয়া হয়েছে গোমতী জেলা ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে। সোমবার শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, মঙ্গলবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এদিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ বা টিবিএসসি পরিচালিত 2025 সালের দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে সোমবার থেকে। এক্ষেত্রে টিবিএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে সোমবার 24 ফেব্রুয়ারি থেকে, আর তা চলবে 22 মার্চ 2025 পর্যন্ত। অপরদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে মঙ্গলবার 25 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, আর তা শেষ হবে 18 মার্চ। রবিবার এক বার্তায় বোর্ড পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্সাম এবার দিচ্ছেন, আমিও মাননীয় প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি যারা পরীক্ষা দিতে যাচ্ছে এবার 12 ক্লাস পরীক্ষা দেবে বা ক্লাস 10 পরীক্ষা দেবে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবছর দশম শ্রেণীর ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা একটি শিফটেই হবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, আর তার সময় দুপুর 12টা থেকে দুপুর 3:15 পর্যন্ত থাকবে। তবে কিছু বিষয়ের জন্য পরীক্ষা 12টা থেকে শুরু হলেও তা শেষ হবে দুপুর 1:15 নাগাদ। এছাড়াও দশম শ্রেণীর মাদ্রাসা আলিম এবং দ্বাদশের জন্য মাদ্রাসা ফাজিল পরীক্ষার তারিখও শুরু হবে যথাক্রমে একই তারিখে। কলা ও থিওলজিতে মাদ্রাসা ফাজিলের পরীক্ষা শুরু হচ্ছে 24 তারিখ থেকে, আর তা চলবে মার্চ 17, 2025 পর্যন্ত। মাদ্রাসা আলিমের পরীক্ষা শুরু হবে 25 ফেব্রুয়ারি থেকে, শেষ হবে 18 মার্চ। দ্বাদশ শ্রেণীর জন্য যে পরীক্ষার তারিখ রয়েছে তা হল 24 ফেব্রুয়ারি, ইংরেজি পত্র দিয়ে শুরু হবে পরীক্ষা। পরবর্তীতে বাংলা, হিন্দি, ককবরক, মিজু 27 ফেব্রুয়ারি, রসায়ন ও রাষ্ট্রবিজ্ঞান 1 মার্চ, বিজনেস স্টাডিজ, শিক্ষা ও পদার্থবিদ্যা, হিসাব বিজ্ঞান, জীববিজ্ঞান 3 মার্চ, ইতিহাস 5 মার্চ, গণিত ও দর্শন 7 মার্চ, অর্থনীতি 10 মার্চ, মনোবিজ্ঞান 12 মার্চ, ভূগোল 14 মার্চ, সংস্কৃত, আরবি এবং পরিসংখ্যান 17 মার্চ, সমাজবিজ্ঞান 19 মার্চ,
কম্পিউটার সায়েন্স 21শে মার্চ এবং মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 22শে মার্চ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সূচি অনুযায়ী মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। এরপর 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলা, ককবরক, হিন্দি, মিজো ভাষার পরীক্ষা। তারপরে 4ই মার্চ অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান বিষয়ের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের অর্থনীতি ও ভূগোল পরীক্ষা। বিজ্ঞান বিষয়ের পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে 8ই মার্চ। গণিত বেসিক এবং স্ট্যান্ডার্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে 13ই মার্চ এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা হবে 18ই মার্চ। এই বছর উচ্চ মাধ্যমিকের জন্য 95টি ভেন্যু ও 60টি সেন্টার তৈরি করা হয়েছে। অপরদিকে 145টি ভেন্যু ও 68টি সেন্টার রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের চতুর্থ কাউন্সিলের সভা রবিবার স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড অ্যাসোসিয়েশন আয়োজিত সাধারণ সভা প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এদিনের সভায় সাংগঠনিক আলোচনা সহ সর্বভারতীয় স্তরের বিভিন্ন দাবি সনদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের সভায় গ্রামীণ ব্যাংক ছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মচারীরাও অংশগ্রহণ করেছিলেন। এছাড়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা সহ আগামী দিনে তাদের দাবিগুলো সম্পর্কে সাধারণ সদস্যদের ওয়াকিবহাল করার উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হয় বলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। এখানে অন্যান্য ব্যাংকের যেমন স্টেট ব্যাংক বা পিএনবি নেতারাও এখানে এসছেন, ওনারাও ওনাদের বক্তব্য পেশ করবেন। আমরা এই বার্তাটাই দিতে চাই যে আমাদের সাধারণ মেম্বাররা যাতে এখান থেকে সমস্ত কিছু আমাদের আগামী দিনের দাবি দেওয়া কী পর্যায়ে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের কাছে কতটা এখন নমনীয়, সুপ্রিম কোর্টে কিছু কেস আছে, সেই কেসগুলি কী স্ট্যাটাস, এগুলি আমাদের সমস্ত আলোচনার মাধ্যমে আজকে আমাদের কনফারেন্সের সমাপ্তি হবে এবং নতুন কমিটি আগামী 2 বছর জন্য আবার গঠন করা হবে। সোমবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। উমাকান্ত স্টেডিয়ামে এই মেগা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে 73তম বিএন মল্লিক অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট চলবে 7ই মার্চ পর্যন্ত। এই মেগা টুর্নামেন্টে অংশ নেবে 45টি দল। এর মধ্যে রয়েছে 36টি পুরুষ ও 9টি মহিলা ফুটবল দল। এই প্রথমবার ত্রিপুরা সিনিয়র লেভেলে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশ। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এই প্রতিযোগিতা সফল করতে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে ত্রিপুরা এসে পৌঁছেছেন ফুটবলাররা। সোমবার অর্থাৎ 24শে ফেব্রুয়ারি উমাকান্ত স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। 25টি রাজ্য, 4টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 7টি কেন্দ্রীয় বাহিনী থেকে 1500-র মতো ফুটবলার অংশ নেবেন এই প্রতিযোগিতায়। রাজ্যের 5টি অ্যাস্ট্রোট্রাফ ফুটবল মাঠে আয়োজিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলি। আগরতলার পাশাপাশি জিরানিয়া, মোহনপুর, জম্পুইজলা এবং উদয়পুরেও অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়া কিছু ফুটবলারকে খেলতে দেখা যাবে মেগা এই টুর্নামেন্টে। উদ্বোধন ও ফাইনাল ম্যাচ হবে উমাকান্ত স্টেডিয়ামে। সব মিলিয়ে প্রতিযোগিতায় আয়োজিত হবে 102টি ম্যাচ। এর মধ্যে পুরুষ ফুটবল টিম 81টি এবং মহিলা ফুটবল টিম অংশ নেবে 21টি ম্যাচে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিজোরাম মুখোমুখি হবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। এই প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ পরিচালনা করার জন্য রেফারি থাকছেন মোট 40 জন। এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার মধ্য দিয়ে বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনীর মধ্যে আরো শক্তিশালী হবে ভ্রাতৃত্ববোধ বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আধা সামরিক বাহিনীর পোশাক পরিধান করে গৃহস্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ অর্থসহ স্বর্ণ ও রূপার অলংকার সহ মোবাইল ছিনিয়ে নিল ডাকাত দল। ঘটনা ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের
3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন দেবের বাড়িতে। ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা তদন্তে পুলিশ। শনিবার গভীর রাত আনুমানিক প্রায় 3টা নাগাদ গোবিন্দপুর এলাকার সাধন দেবের বাড়ির বসতঘরের দরজা ভেঙে আধা সামরিক বাহিনীর ছদ্মবেশে 7 থেকে 8 জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাত দলের প্রত্যেকেই মুখে কালো কাপড় ও হাতে ধারালো অস্ত্র এবং বন্দুক উঁচিয়ে নগদ 70,000 টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন গৃহকর্তা সাধন দেবের ছেলে সাগর দেব। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ সহ ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ও অতিরিক্ত পুলিশ সুপার এবং বাগবাসা বিধানসভার বিধায়ক। রাতের আঁধারে বন্দুক ঠেকিয়ে ডাকাতির ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। গোবিন্দপুরে সংঘটিত ডাকাতির ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছে পুলিশ। পাওয়ার সাথে সাথে আমাদের থানা টিম এসেছে, তো এসডিপিও সাহেব তো আছেন, আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন। তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে, এসে বই দেখিয়ে বাড়ির কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আর এখনো কারো নাম টাম পাওয়া যায়নি, বাকিটা তদন্ত চলছে। স্যার, যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল, সেটা কতটুকু জানতে পারছেন? কথা হবে সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে, এটা তদন্ত করলে বোঝা যাবে। বিদ্যুৎ চালিত রেল ইঞ্জিন পরিষেবা চালু করার শেষ পর্যায়ে পৌঁছে গেছে ত্রিপুরা। সাবরুম রেল স্টেশন পর্যন্ত পৌঁছল ইলেকট্রিক রেল। অপরদিকে রাজ্যে বন্দে ভারত ট্রেন চালু শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে জানালেন ডিআরএম লামডিং সমীর লোহানি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই পুরোদমে চালু হতে চলেছে ধর্মনগর আগরতলা সাবরুম রুটে ইলেকট্রনিক রেল পরিষেবা। এদিকে আগরতলা গুয়াহাটি আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেন উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং বিভাগের প্রধান ডিআরএম সমীর লোহানি। এর জন্য প্রয়োজনীয় অনুমোদন মিলে গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লোহানি। আগরতলা গুয়াহাটি আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের জন্য সম্মতি পাওয়া গেছে দেশের রেল বোর্ডের তরফে। লামডিং থেকে সাবরুম পর্যন্ত ভায়া বদরপুর জংশন স্টেশন রেলপথে বৈদ্যুতিকরণের কাজ চলছে বর্তমানে। আগরতলা সাবরুম রেলপথে বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়ে গেছে। এই কাজ শেষ হয়েছে বদরপুর জংশন স্টেশন থেকে ধর্মনগর হয়ে আগরতলা পর্যন্ত। এখনো আসামের দক্ষিণাংশের বদরপুর জংশন স্টেশনের 3টি স্টেশন পরে অবস্থিত চন্দ্রনাথপুর থেকে মাইবং স্টেশন পর্যন্ত রেলপথে হয়নি বৈদ্যুতিকরণের কাজ। এই অংশেও বৈদ্যুতিকরণের কাজ চলছে জোর কদমে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপুজোর আগে আগরতলা গুয়াহাটি আগরতলার মধ্যে শুরু হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চলাচল। ইলেকট্রিক ট্রেন ইঞ্জিনটি সাবরুম আগরতলা রেলপথের 114 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে প্রতি ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গতিতে। আসামের চন্দ্রনাথপুর থেকে মাইবং পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজে কোনো খামতি নেই। তবে পাহাড়ি রেলপথ হিসেবে পরিচিত এই এলাকায় থাকা কৃত্রিম সুড়ঙ্গগুলিতে বৈদ্যুতিকরণের কাজ করতে গিয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে উত্তর পূর্ব রেলের। এই ক্ষেত্রে বিশেষ বাধা হয়ে দাঁড়িয়েছে 10 নম্বর সুড়ঙ্গটি। এই সুড়ঙ্গে বৈদ্যুতিকরণের সম্মতি এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল। তবে অচিরেই তা মিলবে বলে জানিয়েছে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। এরপরেই রাজ্যে পুরোদমে শুরু হয়ে যাবে বিদ্যুৎ চালিত যাত্রী রেল পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে চলেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। ঢাকায় বুধবার হবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা। তবে এর আগেই পদ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণার প্রস্তুতি নিয়েছে উভয় সংগঠন। কিন্তু তার আগে নতুন দলের পদ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। এই পরিস্থিতিতে শীর্ষ পদের সংখ্যা 4 থেকে বাড়িয়ে 6 করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সংগঠকেরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে সৃষ্টি করা হচ্ছে নতুন 2টি পদ। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে 2টি পদ রাখার হয়েছে সিদ্ধান্ত।
তবে নতুন 2টি পদে কারা আসবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি খবরে। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথা কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেতে চলেছেন বলে জানানো হয়েছিল আগে। নতুন দলে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকার থেকে ইস্তফা দেবেন নাহিদ। এছাড়া নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আখতার হোসেনকে বেছে নেওয়া হয়েছে। মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য মনোনীত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনার জমানায় নিষিদ্ধ কট্টরপন্থী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা ভারতে জামাত নামে পরিচিত, তার ছাত্র শাখা ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা আলী আহসান জুনায়েদকে নতুন দলের 4 শীর্ষপদের একটিতে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছিল আগেই, কিন্তু তা পূরণ না হওয়ায় চলছিল টানাপোড়েন। এবার সেই দাবি পূরণ হতে পারে বলে মনে করছেন অনেকে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে বিএনপির তরফে দাবি করা হয়েছিল কয়েক মাস আগেই। অবশেষে তার ঘোষণা হতে চলেছে আগামী বুধবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত সংরক্ষণ ক্ষমতা মহোৎসবের অঙ্গ হিসেবে ওএনজিসির পক্ষ থেকে রবিবার এক সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়। দেশের পরিমিত প্রাকৃতিক সম্পদ ও জ্বালানিকে সংরক্ষণ করা এবং প্রকৃতির সবুজায়নকে রক্ষা করতে এবং গ্লোবাল এনার্জিকে কাজে লাগানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতি বছর কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে ও দেশের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে এবং বিশ্বব্যাপী সকল যুবকদের প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি সংরক্ষণের বার্তা দিতে এদিন সাইকেল যাত্রার আয়োজন করা হয় বলে জানিয়েছেন ওএনজিসির আধিকারিক কৃষ্ণ কুমার। ये मनाया जा रहा है संरक्षण महोत्सव के तहत, संरक्षण क्षमता महोत्सव के तहत हम मना रहे हैं। ये प्रतिवर्ष मनाते हैं। इसे हम तेल एवं प्राकृतिक गैस मंत्रालय के अभियान के तहत हम लोग हर साल मनाते हैं और इस साल भी मना रहे हैं। और इसका मूल उद्देश्य है हरित एवं स्वच्छ ऊर्जा अपनाएं और पर्यावरण को स्वच्छ रखें। और ऊर्जा का उपयोग न हो, इससे बेहतर क्या है, क्योंकि साइक्लोथन के माध्यम से हम ऊर्जा बचा लेते हैं, क्योंकि इसमें कोई ईंधन यूज नहीं होता है। और इससे बेहतर সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। খাবার থেকে ধর্মীয় স্বীকৃতি, প্রায় সব ক্ষেত্রেই বৈচিত্র্যের ছোঁয়া রয়েছে সিপিএমের, রয়েছে ব্যতিক্রমী মানসিকতা। এবার কি তবে পরিবর্তন হচ্ছে সেই মানসিকতার? লাল সালামের পরিবর্তে হাত জোর করে কি সেই বার্তাই দিলেন সিপিএম পলিট ব্যুরোর বর্ষিয়ান সদস্য মানিক সরকার? তা নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। ডানকুনিতে আয়োজিত হল সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। সম্মেলন স্থলের নামকরণ করা হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে, আর মঞ্চের নামকরণ হয়েছে প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে। সম্মেলন স্থলের বাইরে বসানো হয়েছে সীতারাম এবং বুদ্ধদেবের ফাইবার গ্লাসের আবক্ষ মূর্তি।
সিপিএম এর রেওয়াজ হলো কেউ প্রয়াত হলে বা কাউকে শ্রদ্ধা জানাতে গেলে কাঁধের উপরে মুষ্টিবদ্ধ হাত তোলা। দলীয় পরিভাষায় যা হলো লাল সালাম। সারা পৃথিবীতেই কমিউনিস্টরা এভাবেই জ্ঞাপন করেন শ্রদ্ধা। কিন্তু সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে ভিন্ন দৃষ্টান্ত তৈরি করলেন দলের পলিট ব্যুরোর বর্ষিয়ান সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিমান বসু থেকে প্রকাশ কারাত, মোহাম্মদ সেলিম থেকে সূর্যকান্ত মিশ্রেরা যখন শহীদ বেদিতে মাল্যদান করে লাল সালাম জানালেন, তখন জোরহাত করে প্রণাম করলেন মানিক সরকার, যা নজর এড়ায়নি অনেকেরই। বিষয়টি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রশ্ন তুলছেন দলীয় কমরেডরাও। তবে আনুষ্ঠানিকভাবে এর ব্যাখ্যা মেলেনি এখনো। তবে অনেকেই বলছেন অনেক দিন ধরে এইভাবেই শ্রদ্ধা জানান মানিক সরকার। যে সূত্রে সিপিএম এর মধ্যে আলোচনায় ফিরেছে প্রয়াত সুভাষ চক্রবর্তীর নামও। সুভাষও তেমনই করতেন, বলতেন আমি আগে ভারতীয়, তারপর কমিউনিস্ট। বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রবীণ সিপিএম নেতা বিমান বসু মোবাইল ফোন ব্যবহার করেন না। কথা বলতে হলে আলিমুদ্দিনের ল্যান্ডলাইন বা অন্য নেতাদের মোবাইল ফোন ভরসা। দূরে কোথাও গেলে বা গাড়ির চালকের মোবাইল, সেই বিমানের হাতে দেখা গেল জোড়া মোবাইল ফোন। সিপিএম নেত্রী বৃন্দা কারাত মাল্যদান করতে যাওয়ার আগে পাশে দাঁড়ানো বিমানের হাতে নিজের দুটি মোবাইল ধরিয়ে দিয়েছিলেন। বিমানও শহীদের মতোই দুটি ফোন নিয়ে নেন। মাল্যদান করে মঞ্চ থেকে নেমে এসে ফোন জোড়া নিয়ে নেন বৃন্দা। ভারতে কম্পিউটারের আদি অন্ত বিরোধিতা করা সিপিএম পার্টি নেতৃত্ব এমনকি মানিক সরকারও এখন ব্যবহার করেন মুঠোফোন। পশ্চিমবঙ্গে বামের ভোট রামে চলে যাওয়ার পরে সেই ভোট আর ফিরছে না। এরই মধ্যে সিপিএম ঠিক করেছে ধর্মপ্রাণ মানুষের কাছে গিয়ে তারা ধর্ম এবং সাম্প্রদায়িকতার ফারাক বোঝাবে। রাজ্য সম্মেলনে দেখা গেল ধর্মীয় ঐতিহ্যকে কার্যত আলিঙ্গনই করল সিপিএম। সম্মেলন কক্ষের বাইরে হুগলি জেলার ঐতিহ্যের প্রদর্শনীতে শ্রীরামকৃষ্ণের ছবি দিয়ে কামারপুকুরের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি রয়েছে তারকেশ্বর মন্দিরের ছবিও। বাদ পড়েনি হুগলির দুই ধর্মস্থান ব্যান্ডেল চার্চ এবং ফুরফুরা শরীফও। 2011 সালের ভোটের আগে বর্তমান শাসক দলের কর্মীরা স্লোগান দিতেন, ঠান্ডা ঠান্ডা কুল কুল, জিতবে এবার তৃণমূল। সিপিএম তেমন কোনো স্লোগান দেয়নি। তবে সম্মেলন কক্ষকে ঠান্ডা রাখতে বসানো হয়েছে গোটা 7 কুলার। ফুরফুরে ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ছে সম্মেলন কক্ষে। খাবার থেকে ধর্মীয় স্বীকৃতি, নীতি থেকে আদর্শ, প্রায় সব ক্ষেত্রেই বৈচিত্র্যের ছোঁয়া রয়েছে সিপিএম এর। রয়েছে ব্যতিক্রম থাকার রীতি। আধুনিকতার ছোঁয়ায় বিবর্তন হচ্ছে পার্টির, পরিবর্তন হচ্ছে মনন মানসিকতায়। ভোটের রাজনীতিতে খাতা না খুলতে পারলে কাঠামো টিকিয়ে রাখা যে মুশকিল হবে তা বোধ হয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2018 সাল থেকে বিজেপি ও আইপিএফটি জোট সরকার রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বেলবাড়ি আরডি ব্লকের অন্তর্গত এনইসি কলোনির দরিদ্র সীমার নিচে বসবাসকারী 16টি পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা ও পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। বেলবাড়ির আরডি ব্লকের এনইসি কলোনির সব কয়টি পরিবারে অন্তোদয় বিপিএল এডহক রেশন কার্ডভুক্ত। 2018 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধিদের ওই এলাকায় দেখা যায়নি। তাই স্থানীয় জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা, পানীয় জল ও রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। 2018-তে যখন সরকার চেঞ্জ হচ্ছে সেই সময়টা এই সময় আমরা কোনোভাবে সুযোগ সুবিধা পাইতেছে না। একটা ওই 2018 থেকে যখন বিজেপি সরকার বা আইপিএফটি জোটে আইতেছে ওখানে আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। একটা এরই পড়তেছে না। তা ঢালানের ঘর পাইতে চাই বা জলের সুবিধা পাইতে চাই, এই ধরনের আর কি। আমরা এনে তো সব গরিব, এই গরিবের উপলক্ষে তাদের কাছে আমি আবেদন চাই। আর
রবিবার দক্ষিণী গৃহে অনুষ্ঠিত হল ত্রিপুরা রবীন্দ্র পরিষদের 64তম বার্ষিক সাধারণ সভা। সভায় গত বছরের নেওয়া বিভিন্ন পরিকল্পনাগুলোর বাস্তবায়নের পর্যালোচনা করার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক রামেশ্বর ভট্টাচার্য। রবীন্দ্র আদর্শ এবং ভাবনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মৈত্রী ও সংহতির আদর্শ গড়ে তোলাই ত্রিপুরা রবীন্দ্র পরিষদের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক রামেশ্বর ভট্টাচার্য। রবীন্দ্রনাথের ভাবনা মানুষে মানুষে ভেদ বুদ্ধি না থাক, আমরা মিলনের কথা বলি, আমরা মৈত্রীর কথা বলি, আমরা জাতি উপজাতির আমরা মৈত্রী। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।